রাজনীতির একটি বিষয়কে তুলে ধরবার জন্য রাজনীতি যে ধৈর্যের জায়গা, রাজনীতিতে যে সয় সে রয়, সেটা আজকে প্রমাণিত হলো বিজেপি নেতা রাহুল সিনহার সাংসদ হওয়ার বা মনোনীত হওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করে। তার দল বিজেপি রাহুল সিনহাকে রাজ্যসভায় পাঠাবার সিদ্ধান্ত নিয়েছে। রাহুল সিনহাকে পাঠাবার যে সিদ্ধান্ত বিজেপি নিয়েছে, এটা কিন্তু কিছু লেসন আগামী দিনে যারা তরুণ প্রজন্মের নেতা, আমি তাদের জন্যই এই ভিডিওটা করছি, যারা অল্প বয়সী বিভিন্ন রাজনৈতিক দলের যোগদান করেছেন, নেতৃত্ব দিচ্ছেন, অনেক সময় হতাশ হয়ে যান যে আর কিছু হলো না, এত পরিশ্রম করি, দল আমাকে পঞ্চায়েত সদস্যও করলো না, কাউন্সিলর নির্বাচিত করলো না, এমএলএ নির্বাচিত করলো না। কেউ আবার হতাশ হন যে নির্বাচনে জয়ী হতে পারছি না, দলের শক্তি নেই, জয়ী হতে পারছি না। রাহুল সিনহা পশ্চিমবাংলার রাজনীতিতে একজন বিরলতম ব্যক্তি, যিনি 9বার বা তার বেশি ভোটে দাঁড়িয়েছিলেন। আমি যতটুকু মনে পড়ছে 9বার, লোকসভা বিধানসভা মিলে 9বার বিধানসভায় দাঁড়িয়েছিলেন। 40 বছরের তার রাজনীতির কেরিয়ার। এই 40 বছরের রাজনীতি কেরিয়ারে 9বার ভোটে দাঁড়িয়ে তিনি প্রতিবার হেরেছেন। এমনকি গতবার যে আসনে তিনি হাবড়ায় দাঁড়িয়েছিলেন, সেটা এতটাই বিজেপির জন্য ইতিবাচক আসন ছিল, সেই আসনেও কিন্তু রাহুল সিনহা অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। এর আগে জোড়াসাঁকোর মতন আসনেও তিনি কিন্তু জয়ী হতে পারেননি। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন, কখনো কখনো মেদিনীপুরে দাঁড়িয়েছেন, বারবার পরাজিত হয়েছেন রাহুল সিনহা। এবং রাহুল সিনহার এই পরাজয়ের ইতিহাসকে সামনে রেখে বিরোধীরা কটাক্ষ করত। এক সময় তৃণমূল আর বিজেপি যখন একসাথে লড়াই করেছে, তখন বামেরা কটাক্ষ করেছে রাহুল সিনহার পরাজয়কে কেন্দ্র করে। আবার পরবর্তী সময় যখন বিজেপি তৃণমূলের থেকে সরে এসছে বা তৃণমূল আর বিজেপি সেপারেশন হয়েছে, আলাদা আলাদা লড়াই করছে, তখন বিজেপি দলের প্রার্থী হিসাবে রাহুল সিনহা যখন ভোটে দাঁড়ান, তখন তৃণমূলের তরফ থেকেও কিন্তু ব্যাপক প্রচার করা হয়, উনি তো কখনো জিততে পারেন না, উনি পরাজিত। এবং আমি যদি ভুল না করি, তাহলে গত 2021 বিধানসভা নির্বাচনে হাবড়ার পরাজয়ের পরে কিছুটা হতাশাগ্রস্তই তাকে মনে হচ্ছিল। কিন্তু এখনো রাহুল সিনহা দলের প্রতি আনুগত্য দেখিয়েছেন। একবারই উনি একটুখানি আমার মনে হয়েছিল যে যেন একটু অন্য ভাবনা বা একটু থোড়া হাটকে এরকম ভাবনা করছেন। সেটা 2021 বিধানসভা নির্বাচনের কিছু আগে একটু ভিন্ন সুরে কথা বলছিলেন। কিন্তু তারপরেও আমি বলবো যে দলের প্রতি আনুগত্য তার অটুট ছিল। 40 বছরের একটা রাজনৈতিক কেরিয়ার, কম নয়, বিরাট। রাহুল সিনহা কে দল রাজ্যসভায় পাঠাচ্ছে, এটা ভীষণ বিজেপির জন্য ইতিবাচক আমি মনে করি। বিজেপি দল কিন্তু ধীরে ধীরে কয়েকটা জিনিস বুঝতে পারছে যে অরাজনৈতিক ব্যক্তিদেরকে খুব বেশি নির্ভর করে লাভ নেই। অনন্ত মহারাজকে যেভাবে প্রার্থী করা হয়েছিল, সেইবারই শ্রমিক ভট্টাচার্যের প্রার্থী হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বিজেপির একটা অংশের চাপে, আমি আর নাম বলছি না কারণ আমি প্রায় সব রাজনৈতিক দলের শত্রু, ফলে আমি সেই নেতার নাম বলছি না, তার চাপেই কার্যত কেন্দ্রের বিজেপি নেতৃত্ব অনন্ত মহারাজকে পাঠিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্যের পরিবর্তে। অনন্ত মহারাজের অবস্থান বা ভূমিকা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কখনো বিজেপি কখনো তৃণমূল, পরিষ্কার একটা সুবিধাবাদী রাজনীতিতে অনন্ত মহারাজ রাজনীতি করেন। আবার বিজেপি দেখলাম বঙ্গবিভূষণ পুরস্কারও তৃণমূলের হাত থেকে নিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। যে কোচবিহারের রাজ্য গঠনের কথা বলে, সেও আবার বঙ্গবিভূষণ পেয়ে যায়। এই এক অদ্ভুত পশ্চিমবাংলা। এবং যারা বাঙালির কথা বলে, তারা বাংলা ভাঙার জন্য যে কথা বলছেন যে নেতা, তাকেই বঙ্গবিভূষণ পুরস্কারও দিচ্ছে। তো যাই হোক, যেটা বলতে চাইছি সেটা হলো
যে দেখুন, রাহুল সিনহা কিন্তু ধৈর্য সহকারে বিজেপিটা করেছে। যারা ইয়ং জেনারেশনের রাজনীতিবিদ, অল্প বয়সে যারা রাজনীতিতে এসেছেন, আমি বলবো তাদের কাছে একটা লেসন, যে রাজনীতিতে যে সয় সে রয়, যে ধৈর্য সহকারে রাজনীতি করতে পারবেন একটা সময় না একটা সময়, আপনি যে রাজনীতিবিদ, এটা শুধুমাত্র আমি বিজেপি জায়গা থেকে বলতে রাজি নই, সিপিএম এর জায়গা থেকে বলতে রাজি নই, আমি সমস্ত, এমনকি তৃণমূল কংগ্রেসের মধ্যেও যে কোনো, আপনি যদি রাজনীতিবিদ হন তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, দলের প্রতি আনুগত্য দেখাতে হবে, এবং শেষ পর্যন্ত সেই যে ধৈর্য ধরে রাজনীতি করবেন তার একটা কিন্তু পুরস্কার আপনি পাবেনই। রাহুল সিনহা যেভাবে 40 বছর ধৈর্য সহকারে বিজেপির রাজনীতি করেছেন, বারবার পরাজিত হয়েছেন, আমি যতটুকু জানি 9 বার পরাজিত হয়েছেন, তারপরেও রাহুল সিনহা কিন্তু বিজেপি ছেড়ে চলে যাননি বা একেবারে অবসাদগ্রস্ত হয়ে পড়েননি বা বাড়িতে বসে থাকেননি। দল যখনই তাকে কোনো সভায় ডেকেছে, কোনো মিটিং এ ডেকেছে, কোনো জায়গায় স্থান দিয়েছে, স্পোক্স পার্সনের দায়িত্ব দিয়েছে, তিনি খুব সুন্দরভাবে সেগুলো পালন করেছেন। আর রাহুল সিনহার আরেকটা গুণ আমি বলবো, সেটা হলো ব্যক্তি রাহুল সিনহাকে আমার সুযোগ হয়েছে কিছু কিছু সময় ইন্টারঅ্যাক্ট করবার, কথা বলবার, খুব বেশি হয়েছে তা বলবো না, কিন্তু কখনো কখনো হয়েছে। রাহুল দা কিন্তু যখন সভাপতির দায়িত্বে ছিলেন, এক ঝাঁক তরুণ ছেলেকে তুলেছিলেন, এক ঝাঁক। তার মধ্যে রিতেশ তেওয়ারির মতো নেতা রাহুল সিনহাদের সময়ে উঠে এসেছিল। আমার মনে আছে যে সেই সময় প্রভাকর তেওয়ারি থেকে শুরু করে একাধিক নেতা, তারা কিন্তু গুরুত্বপূর্ণভাবে রাজ্য রাজনীতিতে উঠে এসেছিলেন। রাহুল সিনহা চেষ্টা করেছেন একটা অ্যাকোমোডেটিভ পলিটিক্স করতে, সবসময় সঠিক রাজনীতি করেছেন, প্রচন্ড সুকৌশলী এটা আমি বলবো না, কিন্তু সাধারণভাবে বিজেপির প্রতি আনুগত্যপূর্ণ, রাজ্য রাজনীতিটার সামগ্রিকভাবে বোঝেন। প্রধান বিরোধী দল তৃণমূলের প্রতি তার আক্রমণ যথেষ্ট শক্তিশালী আক্রমণ। সবসময় আক্রমণটা যে একদম 100% সুচারুভাবে হয় সেটাও নয়, কখনো কখনো সেই আক্রমণের ধার কমও থাকে বা অভিমুখ ঠিক থাকে না, সেটাও সত্যি কথা। তো এহেন রাহুল সিনহা তিনি ধৈর্য সহকারে বিজেপি করবার পুরস্কার আজকে পেলেন। রাজ্যসভায় তাকে তার দল সাংসদ করে পাঠাচ্ছে, এবং তিনি বাঙালি, সবচেয়ে বড় কথা তিনি বাঙালি। তৃণমূল কংগ্রেস যখন অবাঙালি দিয়ে ভরে দিচ্ছে, তৃণমূল কংগ্রেস যখন পশ্চিমবাংলার ভয়েস, বাঙালির ভয়েসটাকেই মেরে ফেলছে, তখন বিজেপি অন্ততপক্ষে 3 জন রাজ্যসভায় পাঠালো। অনন্ত মহারাজ, যিনি বাংলায় কথা বলেন, বাংলায় জন্ম, কোচবিহারের, যদিও তার রাজনীতি কিন্তু যথেষ্ট বিতর্কিত রাজনীতি, এবং যে রাজনীতি আমার মনে হয় না যে বাঙালির জন্য খুব একটা সুস্থকর রাজনীতি। যেটা বিজেপি পাঠিয়েছে সেটা ঠিক পাঠায়নি, আবার মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবিভূষণ পুরস্কার দিয়েও ঠিক করেছে বলে আমি মনে করি না। কিন্তু বিজেপি কখন, মানে এখানে আমি বলবো অন্তত রাজ্যসভার ক্ষেত্রে তো অবশ্যই সেটা হলো যে শ্রমিক ভট্টাচার্যের মতো সুবক্তাকে পাঠিয়েছেন। শ্রমিকের পারফরমেন্স, এই যে এত এমপি গেছে, দ্য বেস্ট পারফর্মার শ্রমিক হতে পারে বিজেপির মানে সাংসদ। শ্রমিকের বক্তৃতা, শ্রমিক যেভাবে কোনো জিনিস আর্টিকুলেট করে, যে ভদ্রভাবে কথা বলে, যে ল্যাঙ্গুয়েজের বাঁধুনি আছে ওর, এবং রাজ্যসভায় যথেষ্ট সময়ও দেয়, সব মিলে কিন্তু শ্রমিক ভট্টাচার্য বাঙালির জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংসদ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন। তৃতীয় বাঙালি সাংসদ বিজেপি এখান থেকে পাঠাচ্ছেন রাহুল সিনহাকে। আমার ব্যক্তিগত বিশ্বাস যে রাহুল সিনহাও দিল্লিতে সফল হবেন, কারণ রাহুল সিনহাকে একটা সময় কিন্তু অল ইন্ডিয়ার তে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার কথাও ভাবা হয়েছিল। ফলে সেই জায়গা থেকে রাহুল সিনহা কানেক্টিভিটি কিছুটা আছে, একেবারেই নেই তা নয়। নতুন যারা, তাদের সবার সাথে না হলেও যথেষ্ট পরিমাণে হবে। হিন্দিতে উনি অন্ততপক্ষে বিষয়গুলো তুলে ধরতে পারবেন, ইংরেজিতে ততটা দক্ষ নন, শ্রমিকও ততটা ইংরেজিতে দক্ষ নয়, কিন্তু ইংরেজিতে তারা বিষয়বস্তুটা তুলে ধরতে পারবেন, যেটা বিজেপির জন্য পজিটিভ। আমি বলবো যে 3 জন বাঙালি মুখ অন্তত পাঠিয়েছে, বা এই পশ্চিমবাংলাতে যারা প্রতিদ্বন্দ্বিতাও তাদের হয়ে করেছে, সবার মানে প্রায় সবাই এখন বাঙালি। একমাত্র আলু আলিয়া ছিলেন বাইরের লোক। কিন্তু অন্যদিকে যদি শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে তাকাই, তাহলে কিন্তু খুব হতাশাজনক প্রার্থী তালিকা তাদের।
একটা কেউ হায়দ্রাবাদের পুলিশ অফিসার, হায়দ্রাবাদের কেউ উত্তরপ্রদেশের, একের পর এক সাংসদ, কেউ আসামের সুস্মিতা দেবকে পাঠিয়েছিল, কীর্তি আজাদ বিহারের, শত্রুঘ্ন সিনহা বিহারের, সেই সুদূর গুজরাট থেকে শকেল গোখলে, তারপরে ইউসুফ পাঠানকে দিয়েছে, সাংসদ করে পাঠিয়েছে। তার লুই যে গিয়েছিলেন আপনার গিয়ে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন লুইজি ফেলেরিও, তাকে সাংসদ করে পাঠিয়েছিল। তার আগে কেডি সিংকে সাংসদ করে পাঠিয়েছিল। স্বাধীন ভারতবর্ষের বাংলার প্রতিনিধি তৃণমূলের আমলে সবচেয়ে কমেছে, এবং দিল্লিতে বাঙালির ভয়েস তৃণমূলের জন্য কিন্তু কমেছে। ফলে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা পরিষ্কার দ্বিচারিতা, আমি একদম সরাসরি কথাটা বলতে চাই, দ্বিচারিতা দেখা যায়। তৃণমূল কংগ্রেস আসলে বাঙালিদের পার্টি নয়। তৃণমূল কংগ্রেস যে রাজনীতিটা করে সেটা হলো ভোটারদেরকে প্রভাবিত করবার জন্য বাংলা বাঙালির কথা বলে, কিন্তু আসলে দলটাকে টিকিয়ে রাখবার জন্য সমস্ত অবাঙালিদের দিয়ে ভরিয়ে দিচ্ছে। তাদের নিজেদের দলের মধ্যে থাকা বাংলা ভাষা বলা বা বাঙালি সংস্কৃতি মনস্ক ব্যক্তিদেরকে না পাঠিয়ে বিভিন্ন রাজ্যে তাদেরকে বাঁচানোর জন্য, কেউ সুপ্রিম কোর্টে বাঁচাচ্ছে তৃণমূল কংগ্রেসকে, তো কেউ পুলিশ অফিসার হিসাবে তৃণমূল কংগ্রেসকে সুযোগ সুবিধা করে দিয়েছে, ভিন্ন রাজ্যের লোক হলেও তাদেরকে পাঠানো হচ্ছে এইভাবে। ফলে আমরা যেটা পরিষ্কার বলতে চাই যে একদিকে যখন তৃণমূল কংগ্রেস অবাঙালিদের দিয়ে সাংসদ বানাচ্ছে, অবাঙালিদের সাংসদ বানাচ্ছে, বাঙালির কথা শুধুমাত্র মুখেই বলছে, একটা পরিষ্কার দ্বিচারিতা অবস্থান তৃণমূল কংগ্রেসের, সেখানে কিন্তু অন্তত বিজেপি অনেক ভুল রাজনীতি করে। সমালোচনা সারাদিন হয়তো করার জায়গা আছে, কিন্তু অন্তত 3 জন ব্যক্তিকে তারা যে সাংসদ করে পাঠিয়েছে রাজ্যসভায়, তারা সবাই বাঙালির, পশ্চিমবাংলার লোক। এবং রাহুল সিনহার যে মনোনয়ন, বিজেপির সাংসদ, রাজ্যসভার সাংসদ হিসেবে আজকে যে মনোনয়ন পেয়েছে, আমি মনে করি বিজেপির জায়গা থেকে অত্যন্ত পজিটিভ স্টেপ। রাহুল দা 40 বছরের রাজনীতি কেরিয়ার আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।